দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে সারা দেশে। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক অচল বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমও এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আন্দোলন, দুর্নীতি, এই শিরোনামে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমরা একটু পরিচয় করাতে চাই। আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক, এবং আছেন সাজ্জাদ আলম খান তপু, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু সাজ্জাদ আলম খান তপু, আপনার কাছে একটু আসতে চাই। কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে এখন দেখছি, এবং যেটি সারা দেশেও এখন হচ্ছে কম বেশি বিভিন্ন জেলা শহরে বা যে বিশ্ববিদ্যালয় বা মানে যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা। একই সঙ্গে আসলে যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তারাও কিন্তু যখন কোটা প্রথা বাতিল করা হয়েছিল তখন কিন্তু তারাও আন্দোলন করেছে, এবং কোর্টের একটি এই যে বাতিল করা হয়েছে যে পরিপত্রটি সেটিকে অবৈধ কোর্ট রায় দিয়েছে, এবং সেটা তো শুনানিও আছে। কিন্তু এইটির আসলে কোনো সমাধান দেখেন কিনা, বা এই যে সাধারণ শিক্ষার্থী বা মেধাবীরা কি পিছিয়ে যাবে কিনা যদি এতটা কোটা থাকে আর কি। আসলে এটি নিয়ে তো বিশদ আলোচনা হয়েছে, আর এখন আলোচনা করবার খুব বেশি ক্ষেত্র নাই। উচ্চ আদালত অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে যে হাইকোর্টে যে রায় দিয়েছেন তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে তাদেরকে আবার নিয়মিত আদালতে উপস্থিত হতে বলেছেন, এবং হাইকোর্টের যে আদেশ সেটি এখনও পর্যন্ত বলবৎ রয়েছে। 2018 সালের দিকে তো আমরা দেখেছিলাম যে একটি আন্দোলনের মুখেই মানে এই যে কোটা পদ্ধতি এটাকে বাতিল করা হয়েছিল। পরবর্তীতে আইন আদালতের কাঠামোর মধ্য দিয়ে এটি আবার পুনঃস্থাপিত সেই জায়গা রয়েছেন। এটি শুরুটা তো ঢাকা কেন্দ্রিক, শাহবাগ কেন্দ্রিক আন্দোলন, এখন এর ঢেউ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এটি তো নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে মেধাবী শিক্ষার্থীদের তো এক ধরনের দাবি রয়েছেন। রাষ্ট্রের আইন বিভাগ যেহেতু বিষয়টিকে পর্যালোচনা করবে, আর সেই জন্য হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে হাইকোর্ট আদেশ মানে পূর্ণাঙ্গ আদেশের পরে। আর এদিকে আন্দোলন চলছে, নির্বাহী বিভাগেরও বিষয়টি আসলে বোঝাপড়ার বিষয় জায়গা থাকতে পারে। সেই জায়গা নিয়ে আমাদের মনে হয় যে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে আসলে এটি কোথায় গিয়ে পৌঁছাতে পারে আর কি। মানে আপনার কাছে আসলে যৌক্তিকতার দুপক্ষই আসলে মুক্তিযোদ্ধা সন্তানদের দিকটা যদি দেখেন, কিংবা সাধারণ শিক্ষার্থী যারা মেধাবী শিক্ষার্থী, দুপক্ষই যদি দেখেন, যদি বিষয়টা দেখেন, এটা তো আদালত হয়তো এক ধরনের ফয়সালা করবে যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিলেন। কামার কুমার, তাঁতি, জেলে, দিনমজুর, ক্ষেতমজুর, এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন যারা করতে তাদের একটি অগ্রসর বাহিনী, অগ্রসর অংশ, যুব সমাজের অংশ বিশেষ। এবং আমরা যাদেরকে শিক্ষিত জানি, সরকারি আমলা হিসেবে যাদেরকে চিনি জানি, তাদের অংশগ্রহণ সে তুলনায় অত্যন্ত নগণ্য ছিল। তো যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এটি তো হাজারো বছরে এই মুক্তিযুদ্ধ হয়তো একবারই জীবনে ঘটে, কার সবার জীবনে হয়তো আর মুক্তিযুদ্ধ আসবেন না। যারা এই গৌরবজনক যুদ্ধে অংশ নিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদেরকে তো আমরা শ্রদ্ধার সাথেই সবসময় স্মরণ করি। যারা যুদ্ধ করে বিজয়ের বেশে বাংলাদেশে এসেছেন তাদের প্রতি শ্রদ্ধার জায়গাটিকে রয়েছে। রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই সমস্ত শহীদ মুক্তিযোদ্ধা এবং জীবিত মুক্তিযোদ্ধা রয়েছে তাদের প্রতি আসলে শ্রদ্ধা জানানো। এই শ্রদ্ধা জানানোর জায়গা থেকে যেমন আমরা দেখি এখন যে মুক্তিযোদ্ধা মারা যায় তাকে আসলে রাষ্ট্রীয় বিধিবিধান অনুসারে আসলে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় এক ধরনের আর কি। এইটা তো আসলে শ্রদ্ধার জায়গা, এবং তাদের ভাতার একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে যে যেহেতু তারা বাংলাদেশ নামক এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ নিয়ে আসলে এই ময়দানে উপস্থিত ছিলেন, শহীদ হয়েছেন, ফিরে এসেছেন, তাদেরকে আসলে এক ধরনের সুবিধা বলবৎ করেছে। এটি কিন্তু আসলে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা সেই জায়গাটা। এখন সেই জায়গারই অংশ হিসাবে এই কোটা কিন্তু আসলে শুধু মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার পরবর্তী প্রজন্ম বা মুক্তিযোদ্ধার মানে রক্তের উত্তরাধিকার তাদের জন্য নয়। কোটার কিন্তু নানা জায়গা আছে। আমরা এখানে যাদেরকে বলি আদিবাসী বা উপজাতি হিসাবে যাদেরকে বলি তারা রয়েছেন। আপনি যদি চিন্তা করেন যে এখানে প্রতিবন্ধীদের, তাদের জন্য কোটা রয়েছেন, বা আমরা যদি আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে দেখি সেখানেও কিন্তু আসলে সেই কোটা রয়েছে। কোটা কেন হয়? বাংলাদেশের সংবিধান কি বলে? যারা পিছিয়ে আছেন, অনগ্রসর, এই পিছিয়ে থাকা মানুষকে আসলে মূল ধারায়, মূল স্রোতে যুক্ত করবার জন্য একটা বিশেষ ব্যবস্থা মাত্র আর কি। এটা তো 1972 সালের বাংলাদেশের সংবিধানে তার লিপিবদ্ধের জায়গাটা রয়েছে। এখন কতটুকু কোটা থাকবে, এই পদ্ধতি কতটুকু সংস্কার হতে পারে, কতজন থাকতে পারে, সেগুলো নিয়ে বিশদ আলোচনার একটি জায়গা রয়েছে। এখন যেহেতু এটি মানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, নিশ্চয়ই তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, এই যে যুব সমাজ বা ছাত্র সমাজ যারা চাকরির প্রত্যাশী, তাদের আকাঙ্ক্ষা
এবং বাংলাদেশের সংবিধান সমস্ত কিছু বিবেচনা করে নিয়েই হয়তো একটা যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হবে, এবং সেটি আমার বিশ্বাস যে সেটা একটি সম্মানজনক জায়গাতেই হয়তো বা চলে যাবে। ধন্যবাদ। আমি একটু জনাব প্রসাদ আহমেদ ঠাকুর আপনার কাছে আসতে চাই। 9 থেকে 13তম গ্রেডে চাকরিতে কোটার কারণে অনেক মেধাবীরা সুযোগ পান না, এই দাবিতে আসলে মূলত তাদের যে আন্দোলন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এবং একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সন্তানরাও রয়েছেন, সব দিক বিবেচনা করে আসলে যৌক্তিক জায়গা। আপনার কি মতামত দেবেন? ধন্যবাদ ফখরুল আপনাকে, অপরবিজ্ঞ আলোচক, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। দেখুন যে এই সরকার প্রতিটা কাজকে সে আদালতের ঘাড়ের উপর নিয়ে রেখে দেয় এবং সেইখান থেকে একটা সুযোগ সুবিধা মতো একটা বয়ান বের করে নিয়ে আসে। এটার জন্য আমার কি হবে, জেলফাঁসি হবে, এটার জন্য আমি পড়ুয়া করি না। তো আমি আপনাকে বলি যে একটা শব্দ আছে, ডক্ট্রিন অফ পলিটিক্যাল নেসেসিটি, বিচার বিভাগের সীমাবদ্ধতা এখানে। আমি আপনাকে বলি যে 1971 সালে তুপুভাই আপনি মনে করে দেখুন যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এহিয়া খান ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করছেন। যদি পূর্ব পাকিস্তান হাইকোর্টে কেউ একজনকে একটা রিট ফাইল করতো যে পলিটিক্যাল লিটিগেশনে, যে পাবলিক স্বার্থে, জনস্বার্থে, যে পূর্ব পাকিস্তানের ক্ষমতাটা কেন আওয়ামী লীগের কাছে হস্তান্তর করা হচ্ছে না, এইটার সম্বন্ধে একটা রিটের ডিসিশন দেন, তাইলে এই রিটের ভাগ্যটা কি হতো? এই রিটের ভাগ্যটা হতো যে রিটকারীকে ধরে, হাইকোর্টের বিচারপতি ধরে ওইটাকে জেলে পাঠিয়ে দিতেন অথবা সামরিক বাহিনী তুলে দিতেন। পজিশনটা এটা ছিল, যুদ্ধ করে আমার স্বাধীনতা কোর্টের রায়ের মাধ্যমে আসে নাই, টেবিলে আলোচনার মাধ্যমে আসে নাই, ইন্ডিয়া পাকিস্তানের স্বাধীনতার মতো আমার স্বাধীনতাটা অন্যভাবে এসছে। আসুন, সব কিছু চাইলেও ছাত্ররা কোটা সংস্কার, প্রধানমন্ত্রী বললেন যে কোটা বাতিল। এটা কোটা বাতিল তো চাই নাই, কেউ কোটা বাতিল চাই নাই, কারণ কোটা আমার সংবিধানেও বলেছে কোটার প্রয়োজন আছে। তো সেইখানে কোটার সম্বন্ধে দুটা আর্টিকেল উল্লেখযোগ্য। সংবিধানের 19 আর্টিকেলকে বলা হয়েছে বৈষম্যহীনতা এবং সমতা রাষ্ট্র নিশ্চিত করবে, আর মৌলিক অধিকারের 28-এর 3-4 অনুচ্ছেদ বলছে নারী, শিশু এবং অনগ্রসর শ্রেণী জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বা এদেরকে মেন স্ট্রিমে আনার জন্য রাষ্ট্র যে কোনো আইন করতে পারবে, এই ক্ষেত্রে সংবিধান তাকে বারণ করবে না। ফাইন। আসুন, আমার মুক্তিযোদ্ধারা কি অনগ্রসর শ্রেণী? মুক্তিযোদ্ধারা ধনীর ছেলে মুক্তিযুদ্ধ করেছে, একবারে মজুরের ছেলেও, কৃষকের ছেলেও মুক্তিযুদ্ধ করেছে, নাম্বার 1। নাম্বার 2, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের কতজন? মুক্তিযুদ্ধের সেক্টর অফিস থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী 70,896 জন। আর গত বছর 19শে জানুয়ারি, মানে 2023 সালের 19শে জানুয়ারি, আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী মুজাম্মেল হক বলেছেন 1,87,300 জন। আর এইবার এই যে সর্বশেষ কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম যে দেওয়া হয়, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় 2,19,758 জন। আমি একটা মাঝামাঝি 1,87,300 জনকে যদি ধরি, তাইলে মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের প্রায় জনগোষ্ঠীর 18 কোটির 1,000 ভাগের 1 ভাগ। জি। তো এই 1,000 ভাগের 1 ভাগের জন্য কোটাটা কত থাকতে পারে? 1 নাম্বার, মুক্তিযোদ্ধাদের সন্তান যে সবাই যে মুক্তিযোদ্ধা হবে, মুক্তিযোদ্ধার সন্তান অনেকে জামাত শিবির করতে আমি দেখছি। তো মুক্তিযুদ্ধের সন্তান যে একেবারেই মুক্তিযোদ্ধার সব কিছু ধারণ করবেন এমন কোনো কথা নাই। আমাদের পেনশনেরও তো কতগুলো নীতি আছে। পেনশন পান, যিনি পেনশন পাবেন, তারপর তার স্পাউস পাবেন, তারপরে আর চলেন, আর যদি প্রতিবন্ধী ছেলে মেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, একবারে আমরা সবাই এটা বিশ্বাস করতে হয় যে প্রত্যেকটা কাজেরই নিয়তের উপর, ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। মুক্তিযোদ্ধারা কি নিয়তে যুদ্ধটা করেছিলেন, মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যটা কী ছিল?
মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল বৈষম্যহীনতা, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল যে আমাদের উপর যে অসমতা চাপিয়ে দেওয়া হয়েছে, এই জন্য ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস, হিউম্যান ডিগনিটি। আজকে মুক্তিযোদ্ধাদের 30% কোটা যদি দেওয়া হয়, আমাদের এখানে আমাদের ছেলেদের উপর অসম আচরণ করা হবে, মেধাবীদের উপর এইটা বৈষম্যমূলক আচরণ হবে। তাইলে মুক্তিযোদ্ধাদের প্রতি যে আমার 1000 বছরের যে গৌরব, যে মুক্তিযোদ্ধারা, এই মুক্তিযোদ্ধাদের প্রতি যখন মুক্তিযোদ্ধারাই যখন আমার বঞ্চনার কারণ হবে, আমার সন্তানের বঞ্চনার কারণ হবে, তখন এই মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের ঘৃণা আসবে। কিন্তু এখন তো বিপরীতমুখী অবস্থানে সাধারণ শিক্ষার্থী। তো এই জন্য আমি আপনাকে বলছি, আজকে দেখুন যে ছেলেরা পেছনে গায়ে লিখে বলছে যে কোঠানা মেধা মেধা মেধা। তো আমি এইটা এই সরকারের রাজনীতি আছে, এটা একজন বলছেন, একজন ইউটিউবার বলছেন কুত্তার লেজ নীতি। 18 সালে আপনি ছেড়ে দিলেন, 18 সালে আন্দোলনের পক্ষে বললেন যে আপনি এটা আর হবে না, আপনি কোর্টের মাধ্যমে এটা কেন ফেরত আনলেন? ফেরত আনছেন, এটা কি কুত্তার লেজ নীতি? মানে আন্দোলন শেষ, এখন আবার জায়গায় ব্যাক করে আসবে। সরকার হচ্ছে এমন একটা জিনিস, যখন সে কোনো একটা ডিসিশন নেয়, একটা কোনো কিছু প্রোভাইড করে, তখন সেইটা আর ফেরত নেয় না। কথাটা বুঝছেন? তো এই জন্য আমি আপনাকে বলছি যে একবারেই আমার কথাটা পরিষ্কার, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা জনসংখ্যার যতটুকুন ঠিক এতটুকুন একটা কোটা রাখা যেতে পারে। 1 নাম্বার 2 হচ্ছে, তাইলে এটা 1000 ভাগের 1 বা 0.001, এটা আমার মনে হয় এটা দরকারই নেই। নাম্বার 2, একটা প্রতিবন্ধীদের একটা কোটা থাকবে, নারীদের একটা কোটা থাকবে, আর আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর জন্য কি নাম, উপজাতি, এদের জন্য একটা কোটা থাকবে না। এটা 18 সালে এইটাও বাতিল করে দেওয়া হয়েছে, সব কোটা বাতিল। তো এইখানে নারী, তারপর প্রতিবন্ধী এবং উপজাতি, এই 3টা কোটা একটা এই ন্যায্যতার ভিত্তিতে একটা কোটা নির্ধারণ করে একটা কমিশন হওয়া উচিত। এখনই একটা কমিশন হওয়া উচিত। এই কমিশনের হাতে ছেড়ে দেওয়া উচিত যে একটা নিরপেক্ষ কমিশন করে যে এটা আপনার নির্ধারণ করে দেন। জি, ধন্যবাদ। আমরা একটি আলোচনা আবারও ফিরবো। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সাজ্জাদ আলম খান তপু, আপনার কাছে একটু আসতে চাই, প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলে, এই 3টি দাবিতে আসলে শিক্ষকরা এখন আন্দোলন করছেন। যে প্রত্যয় স্কিম বাতিল, বা 3টি দাবি আর কি, এবং 35টি বিশ্ববিদ্যালয় থেকে এখন 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একসঙ্গে আন্দোলনটি করছেন, সঙ্গে কর্মচারীরাও রয়েছেন। আসলে এখানে সুরাহার কোনো লক্ষণ দেখেন কিনা? আসলে কতটা সুরাহা তো অবশ্যই হবে, আলোচনা সংলাপের মধ্য দিয়ে সুরাহা হবে। আমরা তো মনে করি যারা জাতীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হন, তারা মেধা এবং প্রজ্ঞা পান, এবং তারা নিশ্চয়ই জানে যে আলোচনার টেবিল ছাড়া এটি আসলে সংলাপ, মানে আলোচনা বা সংলাপ যেটিই বলা যাক না কেন, সেটি ছাড়া হয়তো এটার সমাধান হবে না। সুপিরিয়র গ্রেডে তো শিক্ষকরা বেতন পেতেই পারে আর কি, যারা আসলে দক্ষ মানব সম্পদ গড়ে তোলেন আর কি। আর যে সমস্ত বিশ্ববিদ্যালয়, প্রধানতম বিশ্ববিদ্যালয়গুলো, যে বিশ্ববিদ্যালয়গুলো সেই বাংলাদেশের মুক্তি সংগ্রামের গৌরবজনক অধ্যায় রচনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আর কি, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তো আজকে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। তাদের সংগ্রামগুলো আলোচনা করবার জন্য তো আমরা দেখেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের একটি আমন্ত্রণ জানিয়েছিলেন। পরবর্তীতে তাদের রাজনৈতিক কর্মসূচি বা সরকারি কর্মসূচির কারণে সেটি হয়তো পিছিয়ে গেছে। শিক্ষকদের জন্য একটা পৃথক বেতন স্কেলও হওয়া দরকার। কিন্তু আমরা তো দেখছি যে অনেকদিন পরে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সম্মিলিতভাবে আসলে আন্দোলনে নেমেছেন। তারা তাদের মানে বৈষয়িক বিষয় নিয়ে যেভাবে ঐক্য এবং সংহতিতে প্রকাশ করেছেন, আমরা এটুকু দেখতে চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, গুণগত মান উন্নয়নের জন্য তাদের এরকম আকাঙ্ক্ষা যেন অটুট থাকে, দৃঢ় থাকে, যাতে আসলে বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী সবচেয়ে ভালো ছাত্র বা ভালো ফলধারী, সেই হয়তো শিক্ষক হন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবসময় তা হন, বিষয়টা এরকমও না আর কি। হ্যাঁ, সেটা তো ভিন্নতা রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আসলে মেধাবীরা শিক্ষকতা আসবে কিনা যদি মূল্যায়নটুকু না থাকে বা যে স্কিম। শিক্ষকরা তো মানে শিক্ষককে তো আসলে সর্বোচ্চ মর্যাদা দেওয়া উচিত, সেটি আইটি আমার ব্যক্তিগত মানে অভিপ্রায় মতামত থেকেই আসলে বলি। সেই জন্য তাদের একটা স্পেশাল গ্রেড তো থাকতেই পারে আর কি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই যে সর্বজনীন পেনশন স্কিম, এইটার আওতা তো অনেক বড়। যেমন
পিছিয়ে পড়া মানুষ অর্থাৎ শ্রমিক মানুষ যারা অল্প আয় করে তারাও যেমন এই সর্বজনীন পেনশন স্কিমের একটি অংশে যুক্ত হতে পারেন, যারা মাঝারি আয়ের মানুষ, যারা বেশি আয়ের মানুষ অর্থাৎ বেসরকারি খাতে তারাও যুক্ত হতে পারে। এবং এখন যে আন্দোলন করছে প্রত্যয় স্কিমে, তারা হচ্ছে যে 1 জুলাই যারা যোগ দিবেন তাদের জন্য আসলে সেই আইনটা অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এতে মেধাবীরা হয়তো কিছুটা নিরুৎসাহিত হবেন। তো ফিনান্সিয়াল প্যাকেজের কারণে যদি নিরুৎসাহিত সার্বজনীন পেনশন স্কিমের জন্য, তাদের তো আরও 2টি দাবি আছে, যে স্বতন্ত্র বেতন কাঠামো এবং আরও ভালো বেতনের প্রত্যাশা সেই জায়গাটা। এই 2টি জায়গায় সরকার তার বিবেচনার জায়গাগুলো অবশ্যই বিচার বিশ্লেষণের সেই জায়গাগুলো রাখতে পারে আর কি। কিন্তু যে সময় এই যে আর্থিক প্যাকেজ নিয়ে আলোচনা হবে, আর সেই সময় আমরা দেখলাম যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সরকারের আসলে বেশ কিছু ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে দেখলাম আর কি। এই সমস্ত যেমন বিদেশে যাওয়া যাবে না, গাড়ি কেনা যাবে না, থোক বরাদ্দ থেকে আসলে আগের মতো অর্থ বরাদ্দ করা যাবে না, এরকম মিলিয়ে নিয়ে সরকার একটি যে প্রজ্ঞাপন জারি করেছেন তার আর্থিক কাঠামো, অর্থাৎ বৈশ্বিক মন্দাকালীন সময় যে আর্থিক কাঠামোর কথা এবং ব্যয় সংকোচন নীতি বা কৃচ্ছ সাধনের যে নীতির কথা ঘোষণা করেছেন, সেখান থেকে জানা গেল যে 64,000 কোটি টাকা হয়তো সাশ্রয় করবার একটি জায়গা থাকতে পারে। বর্তমান শিক্ষক সমাজের দাবি এবং তাদের প্রত্যাশা এবং মেধাবীদের আসলে শিক্ষাঙ্গনের শিক্ষক হবার জন্য অনুপ্রেরণার জায়গাগুলো বিবেচনা করেই আমার কাছে মনে হয় যে এই যে রাজনৈতিক মহলের সাথে আসলে তাদের এক ধরনের সংলাপ হওয়াটা খুব প্রয়োজন। যদিও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ব্যাখ্যা আমরা দেখলাম যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল এবং তার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক সমাজ, যে মূলত সেই ইয়েতে তারা আসলে সন্তুষ্ট হতে পারে না। শিক্ষকরা বলেছিলেন যে তাদের যে স্তরের যে উন্নতি হয় সেটিকেও অনেক সময় নিয়োগ হিসেবে দেখানো হয়ে থাকে, প্রভাষক থেকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী এবং অধ্যাপক। সেটির একটি ব্যাখ্যা আমরা দেখলাম যে অর্থ বিভাগ থেকে বলা হয়েছে যে আসলে সেটিকে আসলে নতুন নিয়োগ হিসাবে ট্রিট করবার আসলে ক্ষেত্র নয়, যদিও কাঠামোগত বিন্যাসের জন্য হয়তো পরিভাষা এরকম, কিন্তু সেই জায়গাতেও আসলে শিক্ষক সমাজ তাদের সেই গ্রহণযোগ্য জায়গাতে তৈরি হয়নি। তবে এই যে মানে প্রত্যয় স্কিম চালু করার ক্ষেত্রে আমি অবশ্যই মনে করি যে যাদের জন্য যে স্কিমগুলো আসা দরকার, যে সমস্ত আর্থিক প্যাকেজ ভালো মন্দ যেটাই আসা দরকার, সেটি নিয়ে আসলে নিবিড় আলোচনা হওয়া দরকার। সেই আলোচনাটা শিক্ষক সমাজের সাথে এর আগে আরও ব্যাপকভাবে হতে পারত। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে আরও উদ্যোগ হতে পারত। ভালো মন্দ বিষয়গুলো নিয়ে আরও 3 মাস 6 মাস আগে থেকেই তো শিক্ষক সমাজ আলটিমেটাম দিয়ে আসছিলেন যে আমরা আসলে 1 জুলাই থেকে এই ধরনের একটি কর্মসূচিতে যেতে পারি। এই আলোচনাগুলো যদি আগে হতো তাহলে আমি মনে করি যে একটি সম্মানজনক নিষ্পত্তি তো অবশ্যই হবে, আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি হতে হবে। মানে অনন্তকাল তো শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘট চলতে পারে না, শিক্ষক সমাজেরও সেই দায়িত্ব রয়েছে। আবার মেধাবীদের শিক্ষা কাল যে ধ্বংস হবে সেটিও তো আসলে প্রত্যাশা দেয়। সেই আলোচনাগুলো আগে হতে পারলে যে কোনো সেক্টরেই আসলে নতুন কোনো কিছু যদি আসলে প্রয়োগ করতে চায়, আমার কাছে মনে হয় যে অংশীজনদের মতামত এবং নিবিড় পর্যালোচনা করা দরকার, ভালো মন্দ মিলিয়ে আসলে পাইলট প্রকল্প হিসেবে দেখে সেই জায়গা থেকে আসলে সুস্থির সিদ্ধান্ত। ধন্যবাদ। আমি একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে আসতে চাই যে এখন আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যেটি 39টি বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলা হয়, সেখানে শিক্ষা কার্যক্রম একেবারেই বন্ধ, শাটডাউন বলা চলে। এই যে প্রত্যয় স্কিমের কথা বলা হচ্ছে, যে দাবিতে আন্দোলন চলছে শিক্ষকরা করছেন, শিক্ষায় কোনো প্রভাব পড়বে কিনা যদি এটি চালু থাকে? আমি আপনাকে প্রথমত একটা কথা বলি, আমরা মনে হয় দুইজনই আমরা একই সাথে রাজনীতি বিশ্লেষণ করছি এবং একই সাথে আমরা গার্জিয়ানও বটে। আপনি দেখুন যে আমাদের সন্তানরা কোথায় তাকিয়ে আছে, কোথায় আছে, যে ওয়ার্ল্ড টপ ইউনিভার্সিটিতে আমরা নাই, বাংলাদেশ নাই, কোরিয়া আছে, চায়না আছে, আমরা এশিয়ান টপ ইউনিভার্সিটিতে ভারত আছে, তারপরে পাকিস্তান আছে, ভারত পাকিস্তান রেশিও অনুযায়ী সমান সমান, নেপাল আছে, আমরা নাই। তো শিক্ষকরা আন্দোলন করছেন, আন্দোলনটা ন্যায্য। তিনি বলছেন, আমি কালকে একজনের নাম হলো নিজামুল হক ভুইয়া, আরেকজনের নাম হচ্ছে শফিউল আলম ভুইয়া। এই ভুইয়া দয়ের বক্তব্য গতকালকে খুব আমি নিবিড়ভাবে শুনেছি। আমার কথা হলো যে আপনারা কি প্রডিউস করেন, প্রোডাক্টটা কি দেন আমাদেরকে, ছাত্রদের কি ছাত্র বানান, ওটা আগে বলেন যে কি বানাইতেছেন, কি আমাদের সন্তানদেরকে কি দেন।
আপনার গবেষণা নাই, কিছুই নাই, দলবাজি করেন। বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন যা আছে, ন্যায্য কথাবার্তা আছে, ওটাও বলেন না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে একটা সেমিনার করতে যায়, আপনি দরজা বন্ধ করে দেন আধা ঘন্টা আগে। আপনি তো সরকার দালালে পরিণত হচ্ছেন। তো সমস্ত দালালদের পরিণতি হচ্ছে একসময় সরকার তাকে লাত্তি দেবেই, এইটাই হচ্ছে মূল কথা। তো আজকে আপনি বলছেন যে আপনার ন্যায্য দাবিটা হচ্ছে যে সরকার যাহা প্রোভাইড করেছে তা আর উড্র করতে পারেন। এটা হ্যাঁ সত্যি কথা, আমি মানি। আমার মনে হয় তপু ভাই একবার মানেন যে একবার কর্তৃপক্ষ আমাকে যে সুবিধাটা দিয়েছে এটা তুলে নিলে আমি ক্ষুব্ধ হই। তো একই সময়ে আপনি দেখুন না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিচারদের বেতন স্কেল কত, বেতনের সুবিধা কত এবং তাদের আদার্স সুবিধা কত। আপনি বলছেন আপনি এককালীন 81 লক্ষ টাকা পান, এককালীন 80,71,000 টাকা পান, এটার কোনো নিশ্চয়তা নাই প্রত্যয় স্কিমে। অন্য জায়গায় তো আছে, অন্য জায়গায় তো নাই। তো এখন আপনি বলেন, আপনি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে অনেক বেশি সুবিধা ভোগ করেন, সুবিধাটা সরকারের কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি তো বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে দেয় না। আমার বেতন, আমার ট্যাক্সের টাকার থেকেই তো দেয়, সরকার প্রোভাইড করে। তো আমার সন্তানকে আপনি ফেরত দেন কি? কোথায় গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের? কোথায় আদার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা? কোথায় জ্ঞান তৈরির? কোথায়? আপনাকে কে সার্টিফিকেট দিতে বলছে? এখন বাচ্চারা সার্টিফিকেট ছাড়া 3 লাখ টাকা বেতনে চাকরি করতে পারে। কোনো সার্টিফিকেট ছাড়া স্কিল থাকলে আপনি আপনার বাচ্চা 3 লাখ টাকা বেতন চাকরি করতে পারবেন, 3.5 লাখ টাকা, 3 লাখ 3.5 লাখ টাকা বেতন চাকরি করতে পারবেন। কোনো স্কিল ছাড়া স্কুল ড্রপ আউট বাচ্চা 3.5 লাখ টাকা বেতন করে, 3.5 লাখ টাকা ইনকাম করে। তো এই জন্য আমি আপনার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়গুলি সার্টিফিকেট প্রোভাইডার হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে নলেজ তৈরি করবে, নলেজ। তো নলেজ তৈরির ক্ষেত্রে আপনি বলুন যে আমরা এই তৈরি করি, বাংলাদেশের জনগণ আসুন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেন, সরকারকে বাধ্য করুন আমাদের দাবি মানতে। তো এইটা হচ্ছে আমার বক্তব্য। আরেকটা বক্তব্য হচ্ছে যে সরকার এই সমস্ত আন্দোলনগুলি, পেনশন আন্দোলন এবং কোঠা আন্দোলন, সবগুলো কি সরকার উস্কে দিচ্ছে? আমার ধারণা এই জন্য যে দুর্নীতিবাজদের আলোচনাটা পেছনে পড়ে যাক, তারপর বাজেটের মাসে যেন বাজেটের কোনো আলাপ আলোচনা না হয়। এটা কিভাবে হবে, এই অবাস্তব বাজেটটা কিভাবে বাস্তবায়ন হবে, এইগুলো নিয়ে যেন আলোচনা না হয়। এইগুলোর জন্য সরকার এই আন্দোলনগুলোকে প্রডিউস করছে বা উস্কে দিচ্ছে। দুর্নীতি প্রসঙ্গে আমরা নিশ্চয়ই আলোচনা করব। প্রিয় দর্শকদের সঙ্গে আরও একটি বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। এই সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে অতিথি আছেন সাজ্জাদ আলম খান তপু। আপনার কাছে আবার আসতে চাই, আসলে সিলেটের কাস্টমস কর্মকর্তা এনামুল হকের বেশ কয়েকটি বাড়ি সহ বিভিন্ন স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে দুদক গতকালই। তার আগের দিন অর্থাৎ বুধবার রাজুকের পরিচালক মোবারক হোসেন এবং তার স্ত্রী শাহানা পারভিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে বেনজির, মতিউর, আরও অনেকের নাম আসলে এসেছে। এখনও কেউ ধরাছোঁয়ার বাহিরে। কতটা আসলে বিচার হবে বলে মনে করেন এদেরকে, বা বিচারের মুখোমুখি করা সম্ভব? ব্যক্তি বিশেষকে না করেও তো বলতে পারি যে সরকারি কর্মচারীরা দুর্নীতি বা অনিয়মে দাঁড়ালে যে সমস্ত আইন ও বিধিমালা রয়েছে এবং যে জায়গায় শাস্তি নিশ্চিত করবার কথা বলা হয়েছে, গত 2 দশক ধরেই আমরা দেখছি যে তা অনেকটা শিথিল হয়েছে আর কি। ধরেন বিষয়টা এরকম ছিল যে শাস্তি একসময় ছিল বাধ্যতামূলক অবসর, এরপরে কমতে কমতে চাকরি থেকে অবসরণ, সেটা কমতে কমতে চাকরি থেকে বরখাস্ত, তারপরে কমতে কমতে হয়তো তিরস্কার আর কি। এই যে বদলি, তিরস্কার, এগুলো তো আসলে কোনো শাস্তি না আর কি, বরঞ্চ তাকে রক্ষা করবার একটা হেফাজতের জন্য এক জায়গায় আরেক জায়গায় পাঠায় দেওয়া আর কি। আইনি কাঠামোটা যদি প্রবল থাকে, শাস্তি নির্ধারণের প্রক্রিয়াটা যদি আসলে দ্রুত সম্পন্ন করা যায়, তাহলে এই যে সমস্ত মানে বিস্ময়কর অপরাধলব্ধ অর্থের কথা আমরা দেখছি, শুনছি, খুঁজে পাচ্ছি, এবং আমাদের খোঁজার বাইরে যারা রয়েছেন তারাও তো আসলে আমার কাছে মনে হয় যে খুব কম হবেন তা না। সেই তালিকাটা যদি করা যায় একসাথে, সেটাও দীর্ঘ তালিকা হবে। সেই জায়গাগুলোকে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে দুর্নীতি রোধের জায়গাটা কিন্তু আসলে তৈরি হবে। এই যে দুর্নীতিবাদ বা দুর্নীতিতে অভিযুক্ত যারা, তাদেরকে প্রশ্রয় দেওয়ার এই প্রবণতাটি বাড়লো কেন, শিথিল হলো কেন? সেটাই বলছি যে এখন এই আইনের ড্রাফটটা কারা করেন, নিশ্চয়ই আসলে এই আমলাতন্ত্রের অংশ বিশেষ করেন। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে এই আইনগুলো সংশোধনের দায়িত্বে কারা থাকেন, তারাও তো নিশ্চয়ই রাজনীতিবিদরা থাকেন। এই যে দুর্নীতির একটি জায়গা, এই জায়গাগুলোকে যদি আসলে আমরা কঠোর হতে চাই, সেই জায়গায় আসলে কি করতে হবে? প্রথমত
বাংলাদেশের আইনটা যদি এরকম হতো যে আপনি 10 টাকা দিয়ে জায়গা কিনবেন, সেটা সম্ভব না। আপনাকে জানাতে হবে যে আসলে আপনি এইটা ফরিদপুর কিনবেন নাকি সিরাজগঞ্জ কিনবেন, যেখানেই কেনেন সেটা জানাতে হবেন। আপনি যদি টাকা কানাডায় পাঠাতে চান সেটা সম্ভব না। যদি এটা আমরা নিশ্চিত করতে পারি যে পাচার করা, জমি কেনা, বিলাসবাসনে মানে সময় পার করা, শ্বশুরকুলের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আসলে মানে এই যে তহবিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া, এগুলো সবই যদি আইনের বেড়াজালে একেবারে ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে যদি আপনি ধরে রাখতে পারতেন, তাহলে কিন্তু আসলে এই কঠিন পথগুলো আসলে এই যে অপরাধলব্ধ যে অর্থ উপার্জন, সেই পথটা কিন্তু আসলে বন্ধ হতে যাচ্ছে। এখন সেই পথটা তো বেশ কঠিন, যে কালো টাকার উৎপাদনের প্রক্রিয়াটা বন্ধ করে দেওয়া, ঘুষ দুর্নীতির পথকে বন্ধ করে দেওয়া। ওনারা আসলে যে এই যে অপরাধলব্ধ অর্থ আয় করেন, কোথা থেকে করেন, তারও তো একটা নেক্সাস রয়েছে। একা একা তো খরচ হয় না, তারও একটা নেক্সাস রয়েছে। সেই নেক্সাস যেমন সহকর্মীদের সাথে থাকে, সহকর্মীদের বাইরে থাকে, অথবা তার বাইরে যেমন নিম্ন স্তরেও থাকতে পারে, উচ্চ স্তরেও থাকতে পারে। এই যে নেক্সাস, আনহলি যে নেক্সাস, এই নেক্সাস বন্ধের প্রক্রিয়াটা তো করতে হবে আর কি। সেটা করবে, এবং সেটি অবশ্যই রাজনীতিবিদদেরই এই ব্যাপারে আসলে সবচেয়ে বেশি দায়িত্ব আর কি। ওনারা এমন আইন তৈরি করা দরকার। আমি যে বললাম যে আপনি যদি আসলে ফরিদপুর বা সিরাজগঞ্জে জায়গা কিনতে চান বা গোপালগঞ্জে জায়গা কিনতে চান, ওইটা যেমন ডিজিটাল ফুটপ্রিন্টে ধরা পড়বে, আপনি আসলে দুবাই যান বা কানাডাতে যান, টাকা যদি পাচার করেন, সেটিও আসলে ধরে রাখা সম্ভব। শ্বশুরকুল বা তহবিল পাহারা দেওয়ার জন্য যদি বন্ধুবান্ধব কাউকে যদি আসলে নিয়োগ করেও থাকেন অনঅফিসিয়ালি, সেই নিয়োগদাতা, সেই নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারী যাকেই ভাবেন না, বাবা হোক না কেন, সেও যাতে আসলে মানে তার বলে আসলে এই যে মানে কাজগুলো, অর্থাৎ অর্থ বিনিয়োগ, পুনর্বিনিয়োগের ক্ষেত্র যাতে তৈরি না করতে পারে, সেটি আসলে তৈরি করা আসলে সম্ভব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনি দেখেন যে এনবিআর এর কর্মকর্তাদের নিয়ে প্রশ্ন উঠছে, এই এনবিআর এর অভ্যন্তরেই কিন্তু সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল নামে একটা সেল আছে। তার কাজটাই কিন্তু এইটা ছিল যে এই যে অবৈধভাবে আয়, অপরাধলব্ধ আয়, এই আয় যারা করে তাদেরকে শনাক্ত করা এবং আইনের মুখোমুখি একটা জায়গাতে নিয়ে যাওয়া আর কি। সেইটার কিন্তু আসলে আমরা বেশ অনেক বছর ধরে এই সিআইসি আসলে কি করছে সেটা হয়তো আমরা ভুলেই গেছি যে আসলে এনবিআর এর ভিতরে এইরকম একটি অভ্যন্তরীণ একটি জায়গা রয়েছে। আমরা আরও দেখলাম বিস্ময়করভাবে যে সম্পদ বিবরণী যারা দেয়, আমরাও দিই, আমরা যারা আছি তারাও দিই, তারাও দেন, সরকারি কর্মকর্তারাও দিচ্ছেন। সেই এনবিআর এর কাছে যে তথ্য, এই সমস্ত তথ্য তালাশ অডিট আসলে কাদের পরে, কোনো সরকারি কর্মকর্তার সম্পদ আসলে তারা অডিট করেছেন, এমন নজির কিন্তু সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই নাই আর কি। তো এই জায়গাগুলো যদি করতে চাই, রাজনীতিবিদদেরকে আসলে আরও কঠিন হতে হবে। প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্সের যে নীতি নিয়েছে, সেই নীতিকে আসলে যদি বাস্তবায়ন করতে চাওয়া হয়, সেটাকে আসলে অনেক বেশি আইনি কাঠামোর যে ত্রুটি রয়েছে, দুর্বলতা রয়েছে, সীমাবদ্ধ অবস্থান রয়েছে, অথবা যেটাকে ধীরে ধীরে আসলে সংকুচিত ধারাতে পরিণত করা হয়েছিল, সেই জায়গা থেকে আর একটি উলম্ফনের একটা ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ জি। আমি মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে আসতে চাই। দুর্নীতি বন্ধে রাজনীতিবিদদের অনেক কঠোর হুঁশিয়ারি আমরা লক্ষ্য করে থাকি, কিন্তু তারপরে তো আশ্রয় প্রশ্রয়, মানে রাজনীতিবিদদের আশ্রয় প্রশ্রয় আসলে কতটা আপনার কাছে মনে হয়, এবং রাজনীতিবিদদেরকে আসলেই চান কিনা যে দুর্নীতি বন্ধ হোক, বা রাজনীতিবিদরা চাইলে কি দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব? আপনি তো রাজনীতি করেন, একটা কথা শুনুন, নাকি সম্ভব না? বজ্র আটুনি ফসকাগিরও একটা কথা আছে। তো কঠিন আইন টাইনে কিছু হয় না। প্রথম কথা হচ্ছে যে একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, আগে তারা চিফ এক্সিকিউটিভ অ্যান্ড চিফ অ্যাকাউন্টস ছিলেন না, এখন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড চিফ এক্সিকিউটিভ মন্ত্রী। একজন মন্ত্রী যদি টোটাল 100% সৎ হন তার মন্ত্রণালয়ে, তাহলে আপনি দেখবেন ওই মন্ত্রণালয়ে 50% ঘুষের কারবার কমে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে রাজনীতিবিদ সৎ কতটুকু, রাজনীতিবিদ, ব্যক্তি রাজনীতিবিদ সৎ কতটুকু। নাম্বার 2, তিনি যে ক্ষমতাটা অ্যাপ্লাই করেন, তিনি যে ক্ষমতাটা প্রয়োগ করেন, এই ক্ষমতার ন্যায্যতা এবং বৈধতা কতটুকু, লেজিটিমেসি কতটুকু। যখন 18 সালে আপনি, 14 সালের গভর্নমেন্ট তো গেলেই 153 সিট আপনি নিয়ে গেছেন, 18 সালে আপনি যখন পুলিশ দিয়ে নির্বাচন করেছেন, তখন এই পুলিশ আপনার নিয়ন্ত্রণে আর থাকবে না, এটাই স্বাভাবিক কথা। আমি আপনাকে বলছি, এই গভর্নমেন্টের যে লেজিটিমেসির যে ক্রাইসিস অফ লেজিটিমেসি, এইটাই হচ্ছে সকল দুর্নীতির উৎসমূল। এবং আপনি আজকে একটা জিনিস খেয়াল করুন যে এইখানে সিস্টেমের মধ্যে গোলমাল আছে। আপনি ইয়াতে বিসিএসে নিছেন, বিসিএসে একটা বাচ্চা প্রথমেই বলে কি 1 নম্বর দেয় কাস্টমস, 2 নম্বর পুলিশ, আর সর্বশেষ দেয় শিক্ষা।
শিক্ষা বা তথ্য এগুলো আর কি, সর্বশেষ শিক্ষা তত্ত্ব, সর্বশেষ শিক্ষা। তো এই যে অবস্থাটা, এইটা আপনি দেন না কেন? এইটা গভর্নমেন্ট নিজে নির্ধারণ করবে বা পিএসসি নিজে নির্ধারণ করে দেবে তার রেজাল্ট অনুযায়ী কে কোন ক্যাডারে যাবে। ফার্স্টে আগে যেটা পাকিস্তান বলেছিল যে সবচেয়ে বেশি যে নাম্বার পাবে সে যাবে অ্যাডমিনে, তারপরে সেকেন্ড যে নাম্বার পাবে সে যাবে ফরেনে, এরপরে এইভাবে আসতো, সিরিয়াল করা ছিল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে এই আইনটাই আপনি তো ব্যবস্থাগুলি করে দিছেন, যে পুলিশ জিয়ার থেকে কি বলে ইঞ্জিনিয়ারিং পাশ করে পুলিশে যায়, ডাক্তারি পাশ করে পুলিশে যায়, ব্যারিস্টারি পাশ করে পুলিশে যায় কেন? তারপর ক্যাডার সার্ভিসে পাশ করে ক্যাডার সার্ভিস নন ক্যাডারে যায়, নন ক্যাডারে সাব রেজিস্টারে যায়। তো সাব রেজিস্টার ধরেন না কেন, কাস্টমস ধরেন না কেন? এই যে মতিউর তো কাস্টমসের, আপনি ফয়সাল, এই যে মাহমুদ ফয়সাল, এই যে বগুড়া আপনি ট্রান্সফার করছেন ফার্স্ট সেক্রেটারি, আপনি বগুড়া ট্রান্সফার করেন কেন? ওকে রাখবেন এইখানে, রাইকিয়া অর্থ মন্ত্রণালয়ে অ্যাটাচ করবেন, ওর বিরুদ্ধে তদন্ত হবে এবং সে এই সময় চলবে। এনামুল হক ধরছেন। তো আমি আপনাকে বলছি যে গভর্নমেন্টের দুর্নীতির মূল উৎস হচ্ছে ক্রাইসিস অফ লেজিটিমেসি, দুর্নীতির মূল উৎস। এই জন্য আমি আপনাকে বলছি সরকার এই মুহূর্তেও একটা লেজিটিমেট গভর্নমেন্ট আসুক, মন্ত্রণালয়গুলি সৎ মানুষ দ্বারা পরিচালিত হবে, আপনার একদিনে 60% দুর্নীতি কমে যাবে। একদিনে 60% গভর্নমেন্টের আন্ডারে কোনো দুর্নীতি কমবে না। এই গভর্নমেন্টের দুর্নীতি মতুরের জায়গায় আরেকটা ফতিউর ঠিক হবে যাবে, এতে কোনো লাভ হবে না। এইগুলো তাহলে কি এরা অধরা থেকে যাবে? বেনজির মতিউররা হ্যাঁ অধরা থেকে যাবে। আপনাকে একটা কথা বলি, বেনজিরের যে টিল দিস মোমেন্ট আজকে পর্যন্ত কি বলে অপবাহিত সংবাদপত্রের লোক, যে জার্নালিজমের লোক, আপনি বলুন তো যে এই যে বেনজিরের যে বিশেষ পুলিশ প্রটোকল, কোনো আইজিপি গত 200 বছরে, ও 1861 সালে পুলিশ তৈরি হয়েছে, 1861 সাল থেকে এই পর্যন্ত কোনো আইজিপি তার অবসরকালীন সময়ে পুলিশ প্রটোকল পান নাই, বিশেষ নিরাপত্তা প্রটোকল। এই বিশেষ নিরাপত্তা প্রটোকলকে সরকার বাতিল করছে, এখনো বাতিল করছে, এখনো বাতিল করে নাই, শেষ করতে হবে। তার সবকিছু ঠিক আছে। তো এখন তিনি তো এখনো দেখছেই নাই, যতটুকু শোনা আমি আপনাকে বলছি, আপনি দেশে নাই তো বাতিল করেন না, ওটা পুলিশ প্রটোকলটা বাতিল করেন না, বাতিল তো করেন নাই। বেনজিরের সব ঠিক তো আছে, বেনজিরের সবকিছু ঠিক আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই সরকার এইগুলো হচ্ছে যে মানুষকে ব্যস্ত রাখা আর কি, মানুষকে আরাম দেওয়া। ঠাকুর, সাজিদ আলম খান তপু, আপনাদের দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হবে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।